তোমরা কি কখনো ভেবেছো যে নদী শুধু জল বহন করে না, বরঞ্চ নদী পাহাড় ক্ষয় করে উপত্যকা সৃষ্টি করে এবং সমতলে নতুন ভূমির রূপ গঠন করে বা নতুন নতুন জমির বা ভূমির সৃষ্টি করে। ক্লাসে আমরা সেটাই জানবো যে নদী কিভাবে পৃথিবীর সমতলে বিভিন্ন ধরনের ভূমির সৃষ্টি করে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ নিউ ক্লাস। ইন দিস ক্লাস উই উইল ডিসকাস জিওগ্রাফি চ্যাপ্টার, যে ভূমির রূপ ধারণ বা নদীর কারণে, নদীর কাজের কারণে বিভিন্ন ধরনের জমির গঠন বা ভূমির গঠন। আজকে আমরা এটাই জানবো যে নদীর বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ। ঠিক আছে, নদীর কাজ কি? নদীর কাজ সাধারণত তিনটি। একটা হচ্ছে ক্ষয় করা, একটা হচ্ছে বহন করে নিয়ে যাওয়া এবং আরেকটা হচ্ছে সঞ্চয় করা। নদীর হচ্ছে এই তিনটি কাজ, এবং নদীর এই তিনটি কাজের ফলে বিভিন্ন ধরনের ভূমির সৃষ্টি হয়। বিভিন্ন ধরনের ভূমির সৃষ্টি হয় নদীর এই তিনটি কাজের কারণে। একটি হচ্ছে কি? ক্ষয়, একটি হচ্ছে বহন, একটি হচ্ছে সঞ্চয়। এই তিনটি হচ্ছে নদীর কাজ। প্রথমত হচ্ছে কি, যে ক্ষয় কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ। নদী যখন বইতে বইতে পাহাড়ি অঞ্চলে যায় বা পাহাড় দিয়ে নদী বহন হয়, তখন নদী পাহাড়কে কেটে ভি আকৃতি, ভি শেপ নেই, এইরকম ভি শেপ নেই, এবং এখান দিয়ে নদী বহন হয় এবং এই দুই সাইডে ভি আকৃতি উপত্যকা সৃষ্টি করে। অর্থাৎ পাহাড়কে কেটে বা পাহাড়কে ক্ষয় করে নদী যখন গতিবেগে বয়ে যায়, নদীর যখন স্রোতের গতি অনেক থাকে, তখন পাহাড়কে ক্ষয় করে পাহাড়ের দু সাইডে ভি আকৃতির উপত্যকা বা ভ্যালি ফাউন্ডেশন করে বা ভ্যালি উপত্যকা সৃষ্টি করে ভি আকৃতিতে নদী বয়ে যায়। তার ফলে দু সাইডে জমি সৃষ্টি হয়, তাকে বলে ভি উপত্যকা বা ভি ভ্যালি। নদী যখন পাহাড়ি অঞ্চলে বয়ে যায়, তখন নদী ভি আকৃতি উপত্যকা সৃষ্টি করে। অর্থাৎ যখন নদীর স্রোতের গতি অনেক থাকে, সেই সময় যখন পাহাড় দিয়ে বা পাহাড়ি অঞ্চল দিয়ে নদী বয়ে যায়, তখন নদী ক্ষয় করে পাহাড়কে এবং ভি আকৃতি, ভি শেপে, এরকম ভি শেপ দিয়ে দু সাইডে উপত্যকা সৃষ্টি করে এবং মধ্য দিয়ে নদী বয়ে যায়। তারপর হচ্ছে কি? গিরিখাত। গিরিখাত বলতে যখন নদী খুব গভীর ও সংকীর্ণ উপত্যকা সৃষ্টি করে, মানে অনেক গভীরে গিয়ে নরম পাথর বা পাথরের অনবরত জলের স্রোতের কারণে বা জলের গতির কারণে সেখানেও এক প্রকার কি তৈরি হয়? উপত্যকা সৃষ্টি হয়। এটাকে কি বলা হয়? এটাকে বলে গিরিখাত। এই গিরিখাত হিমালয় অঞ্চলে বহু গিরিখাত দেখা যায়। অর্থাৎ গভীরে খুব সংকীর্ণ উপত্যকা সৃষ্টি করে, যেটা হিমালয় অঞ্চলে অনেক জায়গাতে এই গিরিখাত দেখা গেছে। তারপরে হচ্ছে কি? জলপ্রপাত, ওয়াটারফল, যাকে আমরা ঝর্ণা বলি। জল ঝর্ণা কি বলছে এটাতে? যে কঠিন ও নরম শিলার অসম ক্ষয়ের ফলে নদীর জল হঠাৎ উঁচু স্থান থেকে নিচে পড়ে। নদীর জল হঠাৎ উঁচু স্থান থেকে নিচে পড়ে, সেটা কি আমরা ওয়াটারফল বা ঝর্ণা বলি, জল ঝর্ণা বলি, যেটা পাহাড়ের সেই উঁচু পাহাড় থেকে নদী বয়ে নিচের দিকে পড়ে। এবং এই যে নদীর জলটা উপর থেকে আছড়ে পাথরের উপরে পড়লো, অনবরত পড়ার কারণে সেই পাথরের ক্ষয় সৃষ্টি হয় এবং সেই ক্ষয় পাথর জলের সাথে সেই ক্ষয় পাথর বয়ে যায়। এবং জলের ধর্ম হচ্ছে কি? সবসময় নিচের দিকে গড়িয়ে যাওয়া। ঢালুর দিকে জলের ধর্ম হচ্ছে ঢালুর দিকে গড়িয়ে যাওয়া, এবং এই ক্ষয় পাথর জল বহন করে নিচের দিকে নিয়ে যায়। তারপর হচ্ছে কি? যে বহন কাজ কি? যে এই যে জল ক্ষয় হলো, জল যখন প্লাবন আসে, বন্যা আসে, তখন শুধু নদী জল বহন করে না, এই যে খড়, কাঠ, পাতা এবং ভূমি ক্ষয়, জমির ভূমি ক্ষয়, পাহাড়ের ক্ষয়, এই সমস্তগুলি বহন করে নিয়ে আসে, এক স্থান থেকে অন্য স্থানে বহন করে নিয়ে আসে। এটাকে বলে ট্রান্সপোর্টেশন, নদীর বহন কাজ। এই বহন কাজ দ্বারা কিন্তু ভূমির সৃষ্টি হয়। নদী এক জায়গায় জমি কেটে আরেক জায়গায় বহন করে নিয়ে গিয়ে সেখানে স্টেবলিশ হয় এবং সেখানে নতুন রূপে একটি ভূমির গঠন হয়। আমরা এটা দেখে নিই যে বহন কাজ কি? যে বহন কাজ, যখন জমি ক্ষয় হলো, যখন নদীর স্রোত বাড়ে এবং নদীর গতি বেগ বেড়ে যায়, সেই সময় নদী কিন্তু মাটি বহন করে এবং পাহাড় ক্ষয় করে বহন করে, শুকনো গাছপালা এবং জলের সামনে যা কিছু আসে না কেন, ঢালু স্থান দিয়ে যখন জল গতিবেগে বেয়ে যায়, তখন জলের সামনে যা কিছু আসে সবকিছু নিয়ে জল বহন করে নিয়ে যায় এক স্থান থেকে অন্য স্থানে। তো সেই সময় যে
বালি কণা বা মাটি যে বহন হয়ে যায় সেটা সমতলে গিয়ে তার গতিটা স্থিতি হয়ে যায়, বা নদীর গতি সমতলে কমে যায়, ধীরে ধীরে সেখানে পলি পড়তে পড়তে নতুন জমির বা ভূমির সৃষ্টি হয়। তারপর হচ্ছে কি সঞ্চয় কাজ। সঞ্চয় কাজ বলতে এই যে নদী বহন করলো, সবকিছু ক্ষয় করলো, মাটি ক্ষয় হলো এবং গাছপালা বা যা কিছু সামনে পেলো সব গুলিকে বহন করে নিয়ে গেল, এবং বহন করতে করতে যখন নদী সমতলে এসে পৌঁছায় তখন নদীর স্রোতের যে গতি বা যেটা স্পিড থাকে সেটা কমে যায়, এবং কমে গিয়ে জলের সাথে যেসব প্লাবনের সহিত বা স্রোতের সহিত যেগুলো ভেসে আসছিল সেগুলি স্থির হয়ে যায় এবং সেখানে পলি রূপে জমা হতে থাকে, একের পর এক জমা হতে হতে সেখানে নতুন ভূমির সৃষ্টি হয়। যেটা আগে বললাম সেটাই, যে সঞ্চয় কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ কি হয়, বালিচর। বালিচর বলতে নদী যখন গতিবেগ থাকে, যখন ঢালু থেকে নিম্নগামী, যখন নদীর স্রোত থাকে এবং নদী ঊর্ধ্বগামী থেকে নিম্নগামীর দিকে বয়ে আসে, তখন যে বালি বা মাটি এর সঙ্গে বয়ে আসে সমতলে এসে সেটা স্পিড বা সেটার গতি কমে যায় এবং নদীর মধ্যখানে বালি পড়ে পলি পড়ে সেখানে নতুন একটি বদ্বীপ সৃষ্টি হয়। বদ্বীপ সৃষ্টি হয় সেটাকে বলে বালিচর, এবং একটি দ্বীপ জল থেকে উপরে ভেসে ওঠে, পলি পড়ে পড়ে সেই স্থানটি স্থল হয়ে যায়। তারপর হচ্ছে প্লাবন ভূমি। প্লাবন ভূমি বলতে যখন নদী বইতে থাকে এবং সমতলে এসে ওর স্পিড কমে যায়, গতি কমে যায়, তখন নদীর ধারে নতুন ভূমির সৃষ্টি হয় বা পলি জমি পড়ে এবং সেই জমিতে চাষ খুব ভালো হয় এবং সেই জমিটা হয় খুব উর্বর জমি। নদী বহনের কাজের ফলে বা ক্ষয়ের ফলে বহন করে যেসব পদার্থ বা যেসব পলি যেসব মাটি নিয়ে আসলো সেটা সমতলে এসে নদীর ধারে সেই জমির উপরে সেই পলিগুলো পড়ে এবং সেখানে উর্বরতা বেড়ে যায়, সেসব জমির উর্বরতা বেড়ে যায় এবং সেটাকে বলে প্লাবন ভূমি। কি বলে সেটাকে? প্লাবন ভূমি। যেটা নদীর পলির ফলে বা নদীতে বয়ে আসা মাটি এসে পলি রূপে জমা হয়ে যে জমির উপরে পড়লো সেই জমিটাকে বলে প্লাবন ভূমি। তারপরে হচ্ছে কি বদ্বীপ। বদ্বীপটা কি, যখন নদীর মোহনায়, মোহনা বলতে যে জায়গাতে 2, 4, 5টি বা অনেকটি নদী এসে যুক্ত হয় সেই জায়গাতে এক ধরনের ত্রিভুজাকৃতি বা তিন কোণ একটা ভূমির টুকরা বা জমির টুকরা সেখানে ভেসে ওঠে জল থেকে, সেটা কি বলে বদ্বীপ। তাহলে আমরা এই অধ্যায়ে শিখলাম কি, যে নদীর ক্ষয়ের ফলে, বহনের ফলে এবং সঞ্চয়ের ফলে, অর্থাৎ নদীর বিভিন্ন ধরনের কাজের ফলে নতুন নতুন ভূমির সৃষ্টি হয়। কি ভূমি সৃষ্টি হয়? প্লাবন ভূমি সৃষ্টি হয়, বদ্বীপ হয় এবং বালিচর ভূমির সৃষ্টি হয়। এই ক্লাসে আমরা জানলাম যে নদীর কাজের ফলে বিভিন্ন ধরনের ভূমির সৃষ্টি হয় এবং নদী শুধু জল বহন করে না, বরঞ্চ বন্যার সময় বা যখন প্লাবন চলে আসে, ফ্লোড চলে আসে, সেই সময় নদীর মধ্যে পাহাড় ক্ষয় হয়ে আসে এবং বিভিন্ন ধরনের জায়গার বিভিন্ন স্থানের মাটি ক্ষয় হয়ে নদীর জলে বহন হয়ে এসে নতুন নতুন ভূমির সৃষ্টি করে, এবং যে ভূমিটাতে বা যে জমিটাতে নদীর পাশে যে জমিটাতে নদীর জল বয়ে গিয়ে যেখানে পলি ফেলে সেই স্থানে উর্বরতা বেড়ে যায় এবং সেই জমিতে উর্বরতা অনেক চলে আসে এবং নদীর মোহনায় এসে সেখানে বদ্বীপ সৃষ্টি হয়।